পঞ্চম অধ্যায়। তো আমি বলেছিলাম ষষ্ঠ অধ্যায় নিয়ে আমি আবার আসবো। চলে আসলাম ষষ্ঠ অধ্যায় নিয়ে। ষষ্ঠ অধ্যায় হলো সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান। সমাজের যে জীবন রয়েছে, সমাজ জীবনে, আমাদের সমাজ জীবনে কি কি প্রভাব ফেলে, সেই প্রভাব বিস্তারকারী উপাদান নিয়ে আজকে আমরা এই ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করব। তো আমরা দেরি না করে নেক্সটে চলে যাই। এমসিকিউ সলভ করতে হবে, কারণ সময় খুবই কম। তোমাদের হাতে 2 তারিখ থেকে না 2 তারিখ থেকে, ঠিক না? 2 তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু। তো আমাদের প্রথম এমসিকিউ হলো অরিজিন অফ স্পিচ। গ্রন্থের রচয়িতা কে? হেলেটিং, চার্লস ডারউইন, নাকি ম্যানট্রুক্স, নাকি মনে মনেস্টিক, নাকি সরে এগুলো? এই দার্শনিকগুলোর নাম অনেক কঠিন কঠিন নাম, যে উচ্চারণই আসে না। তো অরিজিন অফ স্পিচ যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থটির রচয়িতা কে? হেলেটিং। হেলেটিং কিন্তু এই গ্রন্থটির রচয়িতা নয়। তিনি জীব পরিবর্তন তত্ত্বের জন্য পরিচিত নন। এই এই অরিজিন অফ স্পিচ গ্রন্থের রচয়িতাকে, এর মূল হলো গিয়ে জীব, বাংলায় হলো গিয়ে কি, জীব পরিবর্তন তত্ত্বের জন্য, জীব জীব পরিবর্তন তত্ত্ব। এই জীব পরিবর্তন তত্ত্বের গ্রন্থের রচয়িতাকে হেলডিং নয়, চার্লস ডারউইন। চার্লস ডারউইন কি? চার্লস ডারউইন একটু আমরা অপশনে রাখি, তাহলে দেখি 3 নম্বর আছে কি, তিনি কিন্তু ফরাসি দার্শনিক, যে ফ্রান্সের যে দার্শনিক রয়েছে, তিনি কিন্তু ফ্রান্সের দার্শনিক। আর 4 নম্বরে আছে কি, সরকিন বা সরুকিন। তিনি কিন্তু একজন সমাজবিজ্ঞানী। সরকিন কিন্তু একজন সমাজবিজ্ঞানী, তিনি কিন্তু এই গ্রন্থের রচয়িতা নয়। তাহলে এই গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থের রচয়িতা হলো চার্লস ডারউইন। তিনি কিন্তু জীব জীব বিবর্তন ও প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব ব্যাখ্যা করেন। তিনি তার এই গ্রন্থে কি কি আলোচনা, তিনি এই গ্রন্থে আলোচনা করেছেন জীবের পরিবর্তন ও তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তো চার্লস ডারউইন কিন্তু অরিজিন অফ স্পিচ গ্রন্থের রচয়িতা। তো প্রাইমেটিভ কালচার গ্রন্থটির রচয়িতা কে? চিপস বার্গার, চিপস বার্ড, নাকি লাপুজ, নাকি ইবি টেইলর, নাকি সরকিন? আবারও সেই সরকিন। চিপস বার্গার কিন্তু এই গ্রন্থের রচয়িতা নয়। তিনি নীতিবিজ্ঞানের এই বই লিখেন। এই বইটি কি? নীতিবিজ্ঞান। তিনি কিন্তু প্রাইমেটিভ কালচার এর বাংলা হলো গিয়ে নীতিবিজ্ঞান। নীতিবিজ্ঞান গ্রন্থের রচয়িতাকে এই চিপস বার্গার নয়, লাপুজ, তিনি কিন্তু এই গ্রন্থের রচয়িতা নন। তিনিও কিন্তু তাহলে আমাদের আনসার হবে কি? ইবি টেইলর। ইবি টেইলর হলো প্রাইমেটিভ কালচার গ্রন্থের রচয়িতা। সোশ্যাল অর্ডার গ্রন্থটির রচয়িতা কে? এই যে বইগুলোর নাম রয়েছে, এই গ্রন্থগুলোর রচয়িতা কে, বা এই গ্রন্থগুলি কে লিখেছেন, এই যে 3টে এমসিকিউ, এই 3টে এমসিকিউ কিন্তু আপনার পরীক্ষায় আসার মতো। বিগত 5 বছরে যে প্রত্যেকটি বোর্ডে কিন্তু এই 3টে এমসিকিউ এসেছে। অনেক বোর্ডে এই 3টে এমসিকিউ কিন্তু একই বোর্ডে কিন্তু এসেছে। তো আমরা আপনাদের সুবিধার জন্য বিগত 5 বছরের যে বোর্ড কোয়েশন রয়েছে, এই বিগত 5 বছরের বোর্ড কোয়েশন আমরা বাছাই করে, অনেক কষ্ট করে বাছাই করে কিন্তু এই এমসিকিউ গুলো আমরা তৈরি করেছি। তো আপনারা মনোযোগ সহকারে এই এমসিকিউ গুলো পড়বেন। তো সোশ্যাল অর্ডার গ্রন্থটির রচয়িতাকে রবার্ট রবার্ট নাকি ইবি টেইলর, নাকি জোন্স, নাকি লাপুজ? দেখি কে এই গ্রন্থটির রচয়িতা করেছেন। ইবি টেইলর কিন্তু বল, জোন্সও বল। এর আনসারটি হবে কি? রবার্ট রবার্ট তিনি কিন্তু এই গ্রন্থটির রচয়িতা। তিনি এই গ্রন্থের সম্পর্কে আরো লিখেছেন যে সমাজ ব্যবস্থা ও সামাজিক শৃঙ্খলা নিয়ে এই গ্রন্থটি আলোচনা করেছে। তো আমরা চলে যাবো এখন নেক্সটে। হ্যাঁ, চলে আয় রে ভাই, দেরি করে ফেল। প্লেটো কোথাকার দার্শনিক ছিলেন? প্লেটো কিন্তু আমরা সবাই কিন্তু প্লেটোকে চিনি। প্লেটোর সাথে কিন্তু আমাদের সবার একটু পরিচিতি রয়েছে। তার জীবনী নিয়ে আমরা অনেকেই পড়েছি। প্লেটোর শিক্ষক কে? প্লেটোর শিক্ষক হলেন কি? সক্রেটিস। প্লেটো কোথাকার দার্শনিক ছিলেন? জার্মান দার্শনিক কিন্তু প্লেটো নয়। রোমান নাকি গ্রিক, নাকি ভারতীয়? এই যে ভারতীয় দার্শনিক কি আপনি কি পড়েছেন? ভারতীয় দার্শনিক হলেন প্লেটো। প্লেটো দার্শনিক ভারতীয় নয়, জার্মানও নয়। এই দুইটি ভাগ রয়েছে কি? গ্রিক এবং রোমান। রোমানও দার্শনিক নয়, রোমান দার্শনিক নয়। আমি যতটুকু জানি প্লেটো হলেন যে গ্রিক দার্শনিক। আমরা সবাই তো জানি প্লেটো কোন দেশের দার্শনিক। প্লেটো হলো যে গ্রিসের দার্শনিক, যা এখন বর্তমানে গ্রিস, আর পূর্বে তার নাম ছিল গ্রিক। বর্ণবাদী নীতিবিজ্ঞানী কে ছিলেন? বর্ণবাদী বর্ণবাদী বলতে কি বোঝায়? বর্ণবাদী হলো এমন যে কাউকে নিয়ে কুৎসিত মতবাদ পূর্ণ একটি বিষয়। এই বর্ণবাদী নীতিবিজ্ঞানী কে ছিলেন? বর্ণবাদী নীতিবিজ্ঞানী ছিলেন
সরুকিন নাকি গবিন নাকি লম ব্রুস নাকি ফেরি? বর্ণবাদী নীতিবিজ্ঞানীর জনক কে ছিলেন? বর্ণবাদী নীতিবিজ্ঞানীর জন্য কিন্তু সরুকিন ছিলেন না, লম ব্রুসও ছিলেন না, ফেরি ছিলেন না। এই গবিন 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 কিন্তু বর্ণবাদী মতবাদের জনক, নীতিবিজ্ঞান নীতিবিজ্ঞান নীতিবিজ্ঞানী ছিলেন। গবিন কিন্তু বর্ণবাদী নীতিবিজ্ঞানী ছিলেন কে? গবিন। এগুলোর সম্পর্কে বেশি ব্যাখ্যা নেই আমার কাছে, তাহলে ব্যাখ্যা থাকলে আমি আপনাদের বুঝিয়ে দিতাম। লম্বুরস কি ছিলেন? অপরাধ বিজ্ঞানী নাকি সমাজ বিজ্ঞানী নাকি রাষ্ট্রবিজ্ঞানী নাকি নীতিবিজ্ঞানী? লম্বুরস কি, তিনি কি ছিলেন? যেহেতু এখানে আমরা সমাজ বিজ্ঞান নিয়ে আলোচনা, লম্বুরসের সমাজ বিজ্ঞানে যেহেতু এই পাঠটি এসেছে, তাহলে কি আসবে দেখি। না, লম্বুস কিন্তু সমাজ বিজ্ঞানী নন, রাষ্ট্রবিজ্ঞানী নন, নীতিবিজ্ঞানী নন। তিনি কি বিজ্ঞানী? লম্বুস হলেন একজন অপরাধ বিজ্ঞানী। অপরাধ অপরাধ বিজ্ঞানী বলতে কি বোঝায়? অপরাধ যে আমাদের সমাজে অনেক অপরাধ রয়েছে, সে সে অপরাধগুলো কি, সে অপরাধ করলে আমাদের কার কি শাস্তি হবে, এই বইয়ে লম্বুস কিন্তু এ বিষয়ে ধারণা দিয়েছেন। যে অনেক সময় যে লর যে বড় বড় ধারণা বইগুলো রয়েছে, সে বইগুলো কিন্তু লম্বুস কিন্তু সেই বইগুলো কিছু কিছু বই তিনি লিখেছেন যে অপরাধ বিজ্ঞানী এরকম বোঝাচ্ছে আর কি। অপরাধীদের কি কি শাস্তি দেওয়া যাবে, কোন কোন অপরাধ করলে কোন অপরাধ করলে সে কোন শাস্তি পাবে, এই বইয়ে আলোচনা করা হয়েছে। তো 7 নম্বরে রয়েছে কি? প্রতিভা এবং দক্ষতা বংশগতি সূত্রে প্রাপ্ত কার মতে? প্রতিভা এবং দক্ষতা। আমাদের অনেকেরই কিন্তু অনেক প্রতিভা রয়েছে এবং দক্ষতাও রয়েছে। যাদের প্রতিভা ও দক্ষতা রয়েছে, কেউ সেটাকে ফুটিয়ে তুলতে পারে, কেউ তাকে ফুটিয়ে তুলতে পারে না। তো এখানে বোঝাচ্ছে প্রতিভা ও দক্ষতা বংশগতি সূত্রে প্রাপ্ত কার মতে এটি? এটি প্রতিভা দক্ষতা এটি কি বংশগতি সূত্রে প্রাপ্ত, নাকি অনেকেরই অনেক প্রতিভা রয়েছে, সেগুলো কি বংশগতি সূত্রে প্রাপ্ত নাকি এমনি সেই প্রতিভাগুলো পেয়েছে? এটি এখানে রয়েছে বংশগতি সূত্রে প্রাপ্ত। এটি কার মতে এসেছে? গবিন নাকি লোপোস নাকি গ্যালটন নাকি কার্ল পিয়ারসন? 7 নম্বরে কি প্রতিভা এবং দক্ষতা বংশগত সূত্রে প্রাপ্ত। গবিনের মতে নয়, তিনি কিন্তু বর্ণবাদী চিন্তাবিদ। গবিন কি বর্ণবাদী চিন্তাবিদ? আগে বলেছিলাম লোপোজের মতে প্রধান বক্তব্য নয়। এটি কিন্তু লোপোজের মতে কিন্তু প্রধান বক্তব্য নয়। এর আনসার কি হবে? কার্ল পিয়ারসন। কার্ল পিয়ারসন কিন্তু এই বক্তব্যটি দেননি, তাহলে দিয়েছেন কে? গ্যালটন। তিনি কিন্তু বংশগতির গুরুত্বের উপর জোর দেন। এই মতবাদ দিয়ে গ্ল্যান্টন কিন্তু তিনি বংশগতির সূত্রের উপরে কিন্তু গ্ল্যান্টন বেশি জোর দিয়েছেন। তো এখানে আসবে আনসারটি হবে কি? গ্ল্যান্টন। প্রতিভা এবং দক্ষতা বংশগতির সূত্রে প্রাপ্ত। বংশগতির ওপর বেশি গুরুত্ব আরোপ করেছেন কে? এই তো আমরা আগেই বলেছিলাম বংশগতির 7 নম্বরে আমরা বলেছিলাম কি? গ্যালটন কি করেছেন? বংশগতির সূত্রের উপর বেশি জোর দিয়েছেন। তাহলে এবার আবার সেই এমসিকিউ চলে আসলো, বংশগতির ওপর বেশি গুরুত্ব আরোপ করেছেন কে? তাহলে এখন কি দেখি কার না, এখানে তো কিছু ভুল স্লাইডে কি কিছু ভুল হয়েছে? না, ভুল নয়। বংশগতির উপর বেশি গুরুত্ব দিয়েছেন কে? বংশগতির উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন ম্যানট্রুক্স নাকি পাকল নাকি পিয়ারসন নাকি ওয়াটসন? কে বেশি জোর দিয়েছেন দেখি? ওয়াটসন কিন্তু বেশি জোর দেননি। তিনি কি পরিবেশের প্রভাব হিসেবে বেশি গুরুত্ব দেন। ওয়াটসন যে রয়েছে তিনি কিন্তু পরিবেশের উপর বেশি জোর দিয়েছেন, পরিবেশের বিভিন্ন বিষয় সম্পর্কে নিয়ে তিনি জোর দিয়েছেন। বাকলে কিন্তু এটির উপর জোর দেননি, দিয়েছেন কে? পিয়ারসন। পিয়ারসন হলো বংশগতির উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। এখানে আমাদের দুটি এমসিকিউ কিন্তু গ্যালটন ও পিয়ারসন কিন্তু গ্যালটন ও পিয়ারসন তারা দুজনেই কিন্তু বংশগতির বংশগতির উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন বা জোর দিয়েছেন। দুটি নাম আপনাদের মুখস্থ করে ফেলতে হবে, পিয়ারসন ও গ্যালটন। তো 9 নম্বরে রয়েছে কি? সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌলিক উপাদান কয়টি? আমাদের সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌলিক উপাদান কয়টি? 2টি 3টি 4টি নাকি 5টি? 2টি কিন্তু ভুল। তো আর 5টি কি সঠিক? না, 5টিও ভুল, 4টিও ভুল। তো আমাদের সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌলিক উপাদান কয়টি? মৌলিক উপাদান 3টি। 3টি উপাদান কি কি? এবার 3টি তো আমরা জেনে ফেললাম 3টি। এবার আমাদের সিকিউ চলে আসতে পারে, যে সিকিউ আসতে পারে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী মৌলিক উপাদান কয়টি ও কি কি?
হয়তো আমরা দিতে পারি যে আমরা তো এমসিকিউ পড়ছি 3টি। এবার যদি আমি কি যদি না বলে দিই তাহলে কি আপনারা পারবেন বা আপনার মনেও থাকতে পারে না। তাহলে আমি বলে যে আরেকটি এমসিকিউ চলে আসতে পারে। সমাজবিজ্ঞানের প্রভাব বিস্তারকারী উপাদান 3টি। সেই 3টি কি? তো আমরা দিতে পারি 3টি হলো গিয়ে দেখি এখানে কি রয়েছে। জৈবিক উপাদান, 3টি উপাদান তো রয়েছে। জৈবিক উপাদান, ভৌগোলিক এবং সাংস্কৃতিক উপাদান। জৈবিক উপাদান, ভৌগোলিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদান। এই 3টি উপাদান কিন্তু মৌলিক উপাদান সমাজ জীবনের। প্রভাব বিস্তারকারী উপাদান করি 3টি, জৈবিক, মৌলিক ও ভৌগোলিক। রয়েছে। সমাজের বাহ্যিক উপাদান কয়টি? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তো সমাজের বাহ্যিক উপাদান হলো 3টি, ভৌগোলিক, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান। এই 3টি উপাদান নিয়ে কি সমাজের বাহ্যিক উপাদান গঠিত হয়েছে। আমরা একটু আজানের ব্রেক নেই, আজান শেষ হলে আমরা আবার শুরু করব। আমরা এই নেক্সট স্লাইডে চলে যাই। পজ করে দাও একটু ভিডিওটা। তো আমরা আজানের ব্রেকের পর আবার চলে আসলাম। তো আমাদের 11 নম্বর এমসিকিউ হলো কোন অঞ্চল মানব সভ্যতা বিকাশের বেশি উপযোগী? কোন অঞ্চল আমাদের সমাজে আমাদের পৃথিবীর মধ্যে কয়টি অঞ্চল রয়েছে? পাহাড়ি অঞ্চল, উষ্ণ অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চল নাকি শীতল অঞ্চল? কোন অঞ্চল মানব সভ্যতা বিকাশের সবচেয়ে বেশি উপযোগী? আমরা জানি কোন অঞ্চল, আমরা ক্লাস 2 থেকে পড়ে আসছি নাতিশীতোষ্ণ অঞ্চল। তো আমরা সবাই জানি যে নাতিশীতোষ্ণ অঞ্চল কি মানব সভ্যতা বিকাশের জন্য বেশি উপযোগী। এই এমসিকিউ গুলো আমরা সবাই জানি, বাট এই এমসিকিউ কি জন্য আমি এমসিকিউ স্লাইডে আনি রেখেছি? কিসের জন্য আমি এমসিকিউ স্লাইডে রেখেছি? কারণ এই এমসিকিউটি হলো খুবই প্রত্যেকটি বই বিগত 5 বছর যে বোর্ড কোয়েশন রয়েছে, আপনি যদি বিগত 5 বছরের বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করেন দেখবেন বিগত 5 বছরের প্রত্যেকটি বোর্ডে এই এমসিকিউ গুলি এসেছে। তো সেই জন্য আমি একটি, কারণ এই এমসিকিউ একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। সমাজ জীবনকে কোন পরিবেশের অন্যতম সফল ফসল বলা হয়? সমাজ জীবনকে কোন পরিবেশের অন্যতম ফসল বলা হয়? ভৌগোলিক, ধর্মীয়, রাজনৈতিক নাকি সাংস্কৃতিক? সমাজবিজ্ঞানকে ধর্মীয় পরিবেশের অন্যতম সফল বলা হয় নাকি রাজনৈতিক নাকি সাংস্কৃতিক? এগুলো কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো বিষয় নয়, এটি শুধু মুখস্থ করার বিষয়। এই যে এমসিকিউ গুলো রয়েছে এগুলো মুখস্থ করার বিষয়। সমাজবিজ্ঞানকে কোন পরিবেশের অন্যতম সফল বলা হয়? ভৌগোলিক। আর 13 নম্বর রয়েছে কি সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি যে আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? জীবন প্রণালী, কার্যপ্রণালী নাকি আচার আচরণ নাকি সামগ্রিক জীবন প্রণালী? এর উত্তরটি হবে কি? এর উত্তর কি জীবন প্রণালী হবে না কার্যপ্রণালী হবে, আচার আচরণ নাকি? সংস্কৃতি বলতে আমাদের যে সংস্কৃতি রয়েছে আমরা সেই সংস্কৃতি বলতে কি বুঝি? জীবন প্রণালী কি বুঝি? না, জীবন প্রণালী আমরা সংস্কৃতি বলতে বুঝি না, কার্যপ্রণালী কিন্তু বুঝি না। আমাদের যে আচার আচরণ রয়েছে সেগুলি কি সংস্কৃতি বলতে বোঝা যায় না। সামগ্রিক জীবন প্রণালী, যে আমাদের যে সমাজের যে সবার জীবন সামগ্রিক বলতে পেরেছি যে দেখি সামগ্রিক বলতে কি বোঝায়? মানুষের জ্ঞান, বিশ্বাস, মূল্যবোধ, এই যে সামগ্রিক বলতে এটা যে মানুষের জ্ঞান, বিশ্বাস, রীতিনীতি এগুলিকে বোঝাচ্ছে সামগ্রিক। তো সংস্কৃতি বলতে আমরা বুঝি কি সামগ্রিক জীবন প্রণালী। বুঝতে পারছো? আনসারটি হবে কি গ নাম্বার। কোনটি ব্যাপক প্রত্যয়? কোনটি ব্যাপক প্রত্যয়? সংস্কৃতি, শিক্ষা, প্রথা নাকি আইন? আমাদের দেখি শিক্ষা কি ব্যাপক প্রত্যয় নাকি প্রথা? প্রথা কিন্তু ব্যাপক প্রত্যয় নয়। যেহেতু শিক্ষা ও প্রথা ব্যাপক প্রত্যয় নয় তাহলে রয়েছে কি আইন ও সংস্কৃতি। তো কোনটি ব্যাপক প্রত্যয়? আমার মতে হবে সংস্কৃতি। আইন কিন্তু ব্যাপক প্রত্যয় নয়। আমি একটি বইয়ে পড়েছিলাম ব্যাপক প্রত্যয় বলা হয় কাকে? সংস্কৃতিকে ব্যাপক প্রত্যয় বলা হয়। দেখি আমাদের আনসারে কি রয়েছে। কোনটি ব্যাপক প্রত্যয়? সংস্কৃতি। ওকে, ব্যাপক প্রত্যয় বলা হয় কাকে? সংস্কৃতিকে। এই সংস্কৃতির মধ্যেই কিন্তু রয়েছে আইন রয়েছে, প্রথা রয়েছে, শিক্ষা রয়েছে, এই জ্ঞান রয়েছে, বিশ্বাস রয়েছে। এই সংস্কৃতির মধ্যে কি রয়েছে? সবকিছু রয়েছে কি সংস্কৃতির মাধ্যমে। তাহলে বোঝা যাচ্ছে কি কোনটি ব্যাপক প্রত্যয়? সংস্কৃতি ব্যাপক প্রত্যয়। 15 নম্বর রয়েছে কি আধুনিক যুগে শিল্পায়ন ও নগরায়ন কিসের ফসল? যে আমাদের যে আধুনিক যুগ রয়েছে সে আধুনিক যুগে শিল্পায়ন ও নগরায়ন কিসের সফল? স্বাস্থ্য প্রযুক্তি, কৃষি প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি নাকি শিল্প প্রযুক্তি?
আধুনিক যুগে যে আমাদের যে আধুনিক যুগ রয়েছে, সেই আধুনিক যুগে কি শিল্প, স্বাস্থ্য প্রযুক্তি, শিল্পায়ন ও নগরায়ন কি স্বাস্থ্য প্রযুক্তির সুফল? না। এই আধুনিক যুগে শিল্পায়ন ও নগরায়ন কি স্বাস্থ্য প্রযুক্তির সুফল নয়, কৃষি প্রযুক্তিরও ফসল নয়। আর যোগাযোগ প্রযুক্তি কিন্তু অনেক আগেই ছিল, আধুনিক যুগে নেই, আরো আগ থেকে কিন্তু যোগাযোগ প্রযুক্তি ছিল। কিন্তু আধুনিক যুগে হলো শিল্পায়ন ও নগরায়ন কিসের সুফল? শিল্প প্রযুক্তির ফসল। এই আমাদের আধুনিক যুগে এসে আমরা শিল্প প্রযুক্তি এতটুকু যে নির্দিষ্ট হয়েছে, আমরা যে কৃষিকাজ করি, কৃষিকাজে কিন্তু আমরা এই বিপ্লবের ফলে কিন্তু আমরা কৃষিকাজে দেখুন যে কৃষিকাজে অনেক সময় রয়েছে যে অনেক মেশিনগুলো বের হয়েছে কৃষিকাজের ক্ষেত্রে। এই শিল্প প্রযুক্তির কারণে কিন্তু এই মেশিনগুলো বেরিয়েছে। সেই মেশিনগুলো কৃষকদের কাজে অনেক সহায়তা করে। এই আধুনিক যুগে শিল্পায়ন ও নগরায়ন কিসের ফসল? কৃষি প্রযুক্তি, শিল্প প্রযুক্তির ফসল, কৃষি প্রযুক্তির ফসল নয়। আমরা এই ষষ্ঠ অধ্যায় থেকে 20টি এমসিকিউ রেখেছি। এটাই আমাদের ষষ্ঠ অধ্যায়ের লাস্ট স্লাইড। তো তোমরা তো যারা মনোযোগ সহকারে, আমি আগেই বলেছিলাম, যারা এখনো তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করনি, তাদেরকে শেয়ার করে দাও, খুব দ্রুত শেয়ার করে দাও। 16 নম্বর রয়েছে কি সামাজিক জীবন হিসেবে মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে কোন উপাদান বেশি অবদান রাখে? আমাদের সামাজিক জীবন হিসেবে মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে কোন উপাদান বেশি ভূমিকা রাখে বা বেশি অবদান রাখে? ভৌগোলিক অবদান? না, ভৌগোলিক অবদান বেশি ভূমিকা রাখে না। জৈবিক উপাদান, দেখি জৈবিক উপাদানের কোনো মূল্য আছে কিনা। না, ভৌগোলিক নয়, জৈবিক নয়, রয়েছে কি সামাজিক উপাদান ও সাংস্কৃতিক উপাদান। এই দুটির মধ্যে আমাদের একটি বাছাই করতে হবে। দেখি সামাজিক উপাদান কি না, সামাজিক উপাদান কিন্তু এদের সাথে মিলে না, তো হবে কি সাংস্কৃতিক উপাদান। এই সামাজিক জীবন হিসেবে মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে কোন উপাদান বেশি অবদান রাখে? সাংস্কৃতিক উপাদান। এই সাংস্কৃতিক উপাদানের মধ্যে রয়েছে কি শিক্ষা রয়েছে, জ্ঞান রয়েছে, বিশ্বাস রয়েছে, ধর্ম রয়েছে, এই প্রথা রয়েছে, আইন রয়েছে। এই সাংস্কৃতিক উপাদানের মধ্যে কি সবকিছু রয়েছে। তো এই সাংস্কৃতিক উপাদানে যদি আমরা আমাদের জীবনে আওতায় আনতে পারি, তাহলে কি বুঝাবো? আমরা কি পাবো? আমরা এই সাংস্কৃতিক উপাদান শিখতে পারলে বা আওতায় আনতে পারলে আমরা এই সবগুলো কিন্তু এই উপাদানের মধ্যে পেয়ে যাব। তাহলে এখানে 17 নম্বর রয়েছে মানব শিশুর প্রথম আগমন ঘটে কোথায়? মানব শিশু যে রয়েছে, এই মানব শিশুর প্রথম আগমন ঘটে কোথায়? পরিবারে, সমাজে, রাষ্ট্রে নাকি সম্প্রদায়ে? আগমন বলতে যে বুঝাচ্ছে মানব শিশুর প্রথম আগমন কোথায় বোঝায়? পরিবারে। যে মানুষ যে শিশু যে জন্ম নেয়, তখন সে কোথায় আসে? সমাজে আসে। সমাজে কিন্তু শিশুর জন্মের পর থেকে কিন্তু সমাজে আসে না। তো রাষ্ট্রে কিন্তু জন্মগ্রহণ করে, এই রাষ্ট্রে কিন্তু জন্মগ্রহণ করে, বাট রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে না। সম্প্রদায় কিন্তু আসে না। সম্প্রদায় তার ইচ্ছার মাধ্যমে, তার ইচ্ছার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ে সে যোগ দিতে পারে বা বিভিন্ন সংগঠনে সে যোগ দিতে পারে। মানব শিশুর প্রথম আগমন কোথায় ঘটে? পরিবারে। আমরা সবাই জানি যে মানব শিশুর প্রথম আগমন কোথায় ঘটে? পরিবারে। তো আমরা 18 নম্বর এমসিকিউটি দেখবো। 18 নম্বর এমসিকিউ কি? শিশুর আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ শুরু হয় কোথা থেকে? শিশুরা যে রয়েছে তাদের আনুষ্ঠানিক শিক্ষাটা যে শুরু হয়, এটা এই শিক্ষা গ্রহণটা তারা কোথায় থেকে শুরু করে? পরিবার থেকে? না, পরিবার থেকে কিন্তু শিশুর আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ শুরু হয় না। পরিবার থেকে যে প্রাথমিক শিক্ষাটা হয়, সে প্রাথমিক শিক্ষাটা কিন্তু পরিবার থেকে হয়। খেলার মাঠ থেকে শিশুরা কি খেলার মাঠ থেকে শিক্ষা গ্রহণ করে? না, শিশুরা খেলার মাঠ থেকে শিক্ষা গ্রহণ করে না। বিদ্যালয় থেকে আমরা একটু স্কিপ রাখবো। 7 নম্বর আছে কি সংঘ ও সমিতিতে। কি শিশুর আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ শুরু হয় কোথা থেকে? সংঘ ও সমিতি থেকে? না, সংঘ ও সমিতি থেকে শিশুর আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয় না। শিশুর আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ শুরু হয় কোথা থেকে? বিদ্যালয় থেকে। তো আমাদের 19 নম্বর এমসিকিউটি রয়েছে যে মানুষের মানসিকতা উদার করে কি? মানুষের যে মানসিকতা রয়েছে, এর মানসিকতাটা উদার করে কি? উদার করে গোষ্ঠী? মানুষের মানসিকতা কি গোষ্ঠী উদার করে? না, মানুষের মানসিকতাটা যে রয়েছে সেটা কিন্তু গোষ্ঠী উদার করে না। সমাজও কিন্তু মানুষের মানসিকতা উদার করে না। প্রযুক্তি কিন্তু মানুষের মানসিকতা উদার করে না। উদার করে কি? সংস্কৃতি। যে সংস্কৃতি যে রয়েছে, এই সংস্কৃতি কিন্তু মানুষের মানসিকতার উদার করে। 26 নম্বরে রয়েছে কার্লো পিয়ারসনের মতে মানব জাতির বিকাশে কোন উপাদানটি প্রভাবশালী ভূমিকা পালন করে? তো আমাদের 20 নম্বরে যে রয়েছে, এটাই কিন্তু আমাদের 6 নম্বর অধ্যায়ের লাস্ট এমসিকিউ। কার্লো পিয়ারসনের মতে মানব জাতির বিকাশে কোন উপাদানটি প্রভাবশালী ভূমিকা পালন করে? সাংস্কৃতিক উপাদান, সামাজিক উপাদান, ভৌগোলিক উপাদান নাকি জৈবিক উপাদান? সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক কি? সাংস্কৃতিক দৃশ্য
সাংস্কৃতিক উপাদান কিন্তু মানব জাতির বিকাশে কোন উপাদান প্রভাবশালী ভূমিকা পালন করে না। সামাজিক উপাদান, এই সামাজিক উপাদানে কিন্তু ভূমিকা পালন করে না। ভৌগোলিক যে উপাদান রয়েছে, এই ভৌগোলিক উপাদান কিন্তু কোনো ভূমিকা পালন করে না। উপাদান পালন করে কি? জৈবিক উপাদান। এই জৈবিক উপাদান কিন্তু কার্লো পিপার্সের মতে মানবজাতির বিকাশের মানবজাতির বিকাশের প্রভাবশালী ভূমিকা পালন করে। এর আনসারটি হবে কি? জৈবিক উপাদান। বুঝতে পারছো? আমাদের 6 নম্বর অধ্যায়ের এখানেই এমসিকিউ শেষ, 20টি এমসিকিউ শেষ করলাম।